কলকাতায় ঐতিহাসিক ও ঔপনিবেশিক যুগের স্থাপত্যশৈলী ও নানা স্থানে আজও রয়েছে। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল কলকাতার সেই সব স্থান দেখানোর উদ্যোগ নিয়েছিল। উদ্দেশ্য কলকাতার ঐতিহ্যশালী পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে এদিন তারা এক হেরিটেজ ওয়াক ট্যুরে বেরিয়েছিল। সংবাদ প্রভাকর টাইমসের পক্ষে তাদের সঙ্গে ছিলাম আমিও। ঘুরে দেখলাম কলকাতার সেই সব ঐতিহ্যশালী ঔপনিবেশিক যুগের নিদর্শন, যার মধ্যে ছিল রাজভবন, রাইটার্স বিল্ডিং, লাল দিঘি, জিপিও, দ্য ব্ল্যাক হোল সাইট, সেন্ট জনস চার্চ সহ আরও অনেক কিছু। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায় ইতিহাসের মিষ্টি দোকানের সামনে। সেখানে দেখছেন ইতিহাসের মিষ্টি দোকান। এই বসে এখান থেকে সব বাস যাতায়াত করছে। আজকে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিস্ট সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল এরা আজকে একটা হেরিটেজ ওয়াক, কলকাতার হেরিটেজ ওয়াক ট্যুরের আয়োজন করেছে। এই হেরিটেজ ওয়াক ট্যুর এক্ষুনি শুরু হবে। আমি দেখাবো বিভিন্ন কলকাতার কলোনিয়াল কলকাতা, এগুলো ঔপনিবেশিক যুগের যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে এরা লোকেট করবে। এবং আপনারা যারা কলকাতায় আসেন, নিয়মিত যারা কলকাতায় আসেন, তারা জানেন যে কলকাতায় প্রচুর ভালো ভালো জিনিস আছে। জায়গাগুলো এমন জায়গার উপর দিয়ে আপনারা যান, সেই জায়গাগুলো মানে আপনারা যান কিন্তু অনেক জায়গা সম্পর্কে বিস্তারিত জানেন না। আজকে সেই জায়গাগুলো আমরা লোকেট করব এবং আপনাদের সেই জায়গাগুলো দেখাবো এবং সেই জায়গাগুলোর ইতিহাস আপনাদের সঙ্গে আপনারা শেয়ার করে নেব। আপনারা চলুন তাহলে আমরা সেই শুরু করি। আমাদের মূল উদ্দেশ্য কলকাতা যে একটা হেরিটেজ সিটি, এটা আমরা জানি কিন্তু আমরা কোনোদিনও বাস্তবে অ্যাপ্লিকেশন করিনি। আমাদের উদ্দেশ্য বেঙ্গলের বাইরে যারা টুরিস্ট আসেন তারা এখানে বেলুড় বা দক্ষিণেশ্বর থেকে চলে যান, হেরিটেজ বিল্ডিং কেন দেখবেন না? যেটা আমাদের ঐতিহ্য সেটা কেন দেখবেন না? কারণ এর কোনো প্রচার নেই। আজকে সেই প্রচারটাই আমাদের মূল উদ্দেশ্য অ্যাজ এ অ্যাসোসিয়েশন। তারপর যারা ব্যবসায়িক বন্ধু আছেন তারা তাদের মতো করে এটা সেল করবেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা শুধু নট অনলি অপরচুনিটি ফর দ্য যে একটা ইনকাম হবে, একটা ট্যুরিজমের মাধ্যমে সাধারণ চাওয়ালা বিস্কুট করে বৃষ্টির দোকান সবারই উপকৃত হয়। সেই উপকারটাই আমরা চাইছি যে কলকাতাটাকে অ্যাজ এ হেরিটেজ সিটি আমরা সবার মধ্যে প্রচার করার জন্য। আজকে আমরা যা প্রচার করবো, যেটা দেখাবো, তার জন্য আমাদের সামনে নমস্কার আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ। এরপর থেকে যা যা আমাদের উনি বোঝাবেন। প্রোগ্রামটা শেষে যা যা প্রশ্ন থাকবে আপনাদের মনে অ্যাজ এ হেরিটেজ বিল্ডিং সম্বন্ধে সবটাই উনি এক্সপ্রেস করবেন। বাদে এটা শুরু হলো প্রথমবার হেরিটেজ ওয়াকটা, এবং এটা দরকারও ছিল। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে সব জায়গায় নিয়ে যাই, কিন্তু যেখানে আমরা থাকি সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করি না, এবং আমরা এক্সপ্লোর করিও নি এতদিন। তো একটা মহৎ উদ্দেশ্য এটা নিয়ে যাওয়া হয়েছে। আমার সেক্রেটারি তারকদা, স্বরূপ আর মেনলি ব্যাবিন ফার্স্ট এটা উদ্যোগটা নিয়েছিল যে এটা একটা পথে পথে চলে একটা করা যায় কি না। তো যাক, আজকে এটা সাকসেস হয়েছে। আপনারা সবাই আছেন, যারা আসতে পারেনি আমি অনুরোধ করব তাদের যেন তারা আমাদের সাথে মিলিত হন, এবং ফিউচারে এটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, এটাকে যদি প্রচার করা যায়, আমার মনে হয় এটা ওয়ান অফ দি ফাইন ট্যুরিজম জায়গা হবে। এবং বিভিন্ন ফরেনার যারা আসেন, বাইরে থেকে যারা আছেন, তারাও এটা রিয়েলাইজ করবে যে এখানে এতগুলো হেরিটেজ যে আছে, সে হেরিটেজগুলো আমাদের দেখানো হবে। তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে আমাদেরকে এটা কিন্তু এক্সপ্লয়েট করা নেই। ওই জন্য এটা করা, এবং ভবিষ্যতে এটাকে আরও বৃহত্তম যাতে করা যায় সেই উদ্দেশ্যও আমরা রয়েছে। লাস্ট 20 ইয়ার্স ধরে আমি এই গাইডিং প্রফেশনটাতে রয়েছি, অথরাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো পরীক্ষা দিয়ে পাস করে আমাদের এটা হয়, তারপরে লাইসেন্স পাওয়া যায়। পেছনে যে ছবিটা দেখছেন না, হেলদি অ্যান্ড টেস্টি, ওটা তো সবাই জানি আমরা কাট্টু। একটুখানি ফিউ মে আয়। So, last 20 years this মানে ফুড গাইড আছে, প্রফেশনে আছে, সেলফ এমপ্লয়েড, এবং যা গ্রেট অ্যাচিভমেন্ট বা
we have watched Patton cinema, and that was inspired by his life story. And he guided Rituparna Ghosh and Prasenjit Chakraborty for 1 month for these two. Rather, Bomkesh Bakshi they let Sushant Singh Rajputকেও গাইড করতে 1 month. মানে এটা আমাদের প্রফেশনটাই ওরকম, আমরা ওই ধরনের লোকজনের সঙ্গে অনেক সময় উঠতে বসতে হয়। অলিভার স্টোন বলে একজন ফিল্ম ডিরেক্টর আছেন, তিনি 3খানা অস্কার পেয়েছেন। বিফোর মেকিং এনি মুভি এরা হোমওয়ার্কটা করে, সো দ্যাট মানে একজন যে কোনো অ্যাক্টর বা ডিরেক্টর একজন টুরিস্ট গাইড কী দেখায়, কোথায় দেখায়, কী বলে, কীরমভাবে বলে, এই জিনিসগুলো হোমওয়ার্কগুলো করে তারপরে ওরা সিনেমাটাতে পারফর্ম করে। সো দ্যাট ইজ ওয়াই। তো এবার চট করে বলে দিই, ডিস্টিংক্ট পার্ট কলকাতার আজকে প্রেজেন্ট ডে কলকাতার 3টে ডিস্টিংক্ট পার্ট, নর্থ, সাউথ অ্যান্ড সেন্ট্রাল। এবার নর্থ কলকাতা, আচ্ছা সেন্ট্রাল পার্ট এর যে জায়গাগুলো কীরকম, নামগুলো কীরকম, এসপ্ল্যানেড, ডালহৌজি, পার্ক স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, ঠিক আছে, শেক্সপিয়ার সরণি, এই নামগুলোতে একদম পরিষ্কার সেন্ট্রাল পার্ট ওয়াজ ওয়ান্স আপন আ টাইম দ্য ব্রিটিশ পার্ট অফ দ্য সিটি অফ ক্যালকাটা। এখানে কোনো বেনিফিট অফ ডাউট নেই, এই নামগুলো থেকে একদম পরিষ্কার। তো সেন্ট্রাল কলকাতা। আর এই মিস্টেকটা কখনোই করা উচিত না যে পুরনো কলকাতা মানেই হচ্ছে নর্থ কলকাতা, which is not correct. সেন্ট্রাল কলকাতা is as old as the north. হ্যাঁ, হেরিটেজ ওয়াক ট্যুর চলছে এবং বেশ ভালোই বৃষ্টি, বর্ষাকালে এখন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যেই চলছে হেরিটেজ ওয়াক ট্যুর, একটা অদ্ভুত অনুভূতি। কলকাতার রাজভবনের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি এবং আরও কিছু ঐতিহাসিক স্থাপত্য এবং ঔপনিবেশিক যুগের কিছু নিদর্শন আমরা আজকে দেখতে পাবো এবং সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখতে থাকি হেরিটেজ বিল্ডিং এবং সেই স্থানগুলি। আচ্ছা, এই যে এখানে লেখা আছে তো, এটা তো রাজভবন, আমার পেছন দিকটা রাজভবন। এবার রাজ কথাটার মানে কি? রাজ মানে হচ্ছে রুল, ইংলিশে আমরা যদি ডিরেক্ট ট্রান্সলেট করি তার মানে হচ্ছে রুল, দ্য ব্রিটিশ রুল, রাজা, রাজস্থান, ল্যান্ড অফ কিংস। সিমিলারলি এবার এক্স্যাক্টলি প্রায় 100 বছর দ্য হেড অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার, ঠিক আছে, হেড অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার, তাকে বলা হতো গভর্নর জেনারেল। So this was the residence বা বাড়ি of the governor general. 1757 approximately, 1757-58 থেকে 1857-1858 অবধি, তারপর থেকে সেম চেয়ার, সেম স্টেটাস, সেম পাওয়ার, তাদেরকে বলা হতো ভাইসরয়। এটার কারণ প্রথম 100 বছর ইন্ডিয়া was actually being ruled by a private limited company which is the English ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পারছেন কতটা দুঃখের ব্যাপার, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি 100 বছর ধরে আমাদের ওপরে আধিপত্য চালাচ্ছিল। তারপরে ইট কামস ডিরেক্টলি আন্ডার দ্য কুইন, তখন থেকে তাদেরকে বলা হতো ভাইসরয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে। এটা একটা কেডেলস্টন প্যালেস বলে একটা ডার্বিশায়ারে একটা প্যালেস আছে, তারই খানিকটা কপি। এবং লর্ড কার্জন যখন প্রথম, যিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বিল্ড করেছিলেন, ওনার ইট ওয়াজ হিজ ব্রেইন চাইল্ড, বা উনি অর্ডারটা দিয়েছিলেন পাস করে। তো লর্ড কার্জনের অ্যানসেস্ট্রাল বাড়িটা, অ্যানসেস্ট্রাল ফ্যামিলি হাউস হচ্ছে ওই কেডেলস্টন প্যালেস। খুব সম্ভবত যখন লর্ড কার্জন প্রথম এখানে আসেন, ওনার স্টাফরা সাবঅর্ডিনেট বলেন, স্যার ক্যান বি শো ইউ দ্য ওয়াশরুম, দ্য টয়লেট? নো থ্যাংক ইউ, আই নো। কারণ তার নিজের তো ওটা ফ্যামিলি হাউসেরই আদলে তৈরি। এটা অবভিয়াসলি তার থেকে অনেক বেশি গ্র্যান্ডার স্কেল। বলা হয় এখনো ইন্ডিয়ার বিগেস্ট বল ডান্সিং রুম ইজ ইনসাইড দ্য গভর্নর হাউস অফ কলকাতা, এবং সারা ভারতবর্ষকে তখন ওয়াজ বিং ইউজ। তো 1758 to 1858 অ্যাপ্রক্সিমেটলি 100 ইয়ার্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারপর থেকে আন্ডার দ্য কুইন ভাইসরয় টিল দ্য ইয়ার 1911। 5টা মেন বছর আছে, আমি পরে বলে দেবো। তার আগে ওই দিকে তাকান, প্রথম রেস্টুরেন্ট যেটা ভারতবর্ষকে ইটালিয়ান ফুড ব্যাপারটা শেখায়, মানে ইন্ট্রোডিউস ইটালিয়ান কুইজিন ফুড,
না না না, এই যে নীল সাদা যে বিল্ডিংটা দেখছেন, ফ্রেদেরিকো পেলেতিস, PELETIS, ফ্রেদেরিকো পেলেতিস, এটা পেলেতিসের রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে, বাই মিস্টার পেলেতিস বা পেলেতিস ফ্যামিলি। প্রথম রেস্টুরেন্ট ভারতবর্ষে যেটা কিনা আমাদেরকে ইটালিয়ান ফুড ইন্ট্রোডিউস করে। তার ঠিক পরেই দেখছেন ওই যে লাল রঙের বিল্ডিংটা ভাঙাচোরা। এবার ওই বিল্ডিংটায় দেখুন উপর দিকে দেখবেন ION লেখা আছে, এজরা ম্যানশন, সেম এজরা ফ্যামিলি যেটা কিনা এসপ্ল্যানেড ম্যানশনটা বানিয়েছিল, ওই যে লাল লাল বিল্ডিং, লাল কোনেরটা, ঠিক আছে। এবার আমরা অনেক সময় এই জিনিসটা, এই ওয়ার্ডস দুটো শব্দ আমরা খুব কমনলি আজকাল শুনে থাকি, কি না, হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং। হোয়াট ইজ দ্য হেরিটেজ বিল্ডিং? হেরিটেজ বিল্ডিং এর ডেফিনেশনটা মেনলি 3টে ফ্যাক্টরস নেওয়া হয় অ্যাজ কনসিডারেশন, মনে রাখতে সুবিধা হবে বলে বলছি। age of the building, minimum 100 years old, the architecture of the building and the history associated. এবার আমরা স্বাভাবিকভাবে কলকাতাবাসীরা বা যে কোনো মানুষ খুব দুঃখ পায় যে অত্যন্ত সুন্দর সুন্দর ম্যানশনস, মনিউমেন্টস, টেম্পল ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো কেয়ার করা হয় না। সেটা প্রথম কথা হচ্ছে, ব্যাপারটা বুঝুন, একটা হেরিটেজ বিল্ডিংকে বা পুরনো বিল্ডিংকে, হেরিটেজ বিল্ডিং ছেড়েই দিন, যে কোনো একটা পুরনো বিল্ডিংকে রেস্টোর করা ইজ নট আ ম্যাটার অফ জোক। ইট টেকস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাজ ওয়েল অ্যাজ লট অফ টাইম। এবং সেই ধরনের কনজারভেশন আর্কিটেক্ট সারা কলকাতায় কটা আছে, এটা স্পেশালাইজড আর্কিটেক্ট হয়। আর ভিত যদি নড়ে যায়, ভেঙে যায়, সেই বিল্ডিংটাকে কোনো দিনই আর কোনোভাবে রিপেয়ার বা রিকভার করা যায় না। তো এই ASI, আমি আপনি তো আর এই হেরিটেজ স্ট্যাম্পটা দিই না, তাহলে হেরিটেজ স্ট্যাম্পটা দেয় কারা? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইউনেস্কো মেনলি এই 3টে বা আপনার ASI মেনলি এই 3টে ক্রাইটেরিয়া দেখে। এবার তার বাইরে যেগুলো, সেগুলো এত কিন্তু তার হয়তো সেরকম হিস্ট্রি নেই, সেটা হয়তো 100 ইয়ার্স কমপ্লিট করেনি, সেটার হয়তো আর্কিটেকচারটা আমি আপনি যতটুকু বুঝি তার থেকে বেটার, তো তারা বুঝবে, দে আর দ্য এক্সপার্ট, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না বলে। আরেকটা কারণ, হাজার হাজার এরকম বিল্ডিংস রয়েছে, হাজার কলকাতায়, যেখানে কিনা টেনেন্টস আছে, মানে ভাড়াটে, খুব হাই পসিবিলিটি তার দাদু বা তার দাদুরও বাবা টেনেন্ট ছিল। দে ইউজ টু পে 100 রুপিস মিনিমাম ফর আ মান্থলি রেন্ট। প্রেজেন্ট টেনেন্টও তাই দেয়। অতএব হাউস ওনারের কাছে কিছু করার নেই, ইট ইজ বিয়ন্ড হিম। আর ইয়ে ভাবে, টেনেন্টসরা ভাবে এটা আমার বাড়ি নয়, আমি কি করতে যাবো। ইন দ্য প্রসেস ইজ দ্য বিল্ডিং ফ্রম। কলকাতার এই ব্রিটিশ পিরিয়ডের ফুটপাথ, সেটা কিন্তু এখন দখল হয়ে উইকলি ফুটপাথটা দখল হয়ে গেছে। এটাও তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এই যে এত ঐতিহাসিক এই জায়গা, এরকম এত বড় সুন্দর একটা আপনি জায়গা, যদি ভেতরে আরো গিয়ে খোঁজেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন বেটার, যে এইখানে অন্য শহরের মতন নয়, বড় শহরগুলো, ঠিক আছে, এখানে জলের কোনো অভাব নেই, কারণ ওয়াটার লেভেলটা খুব ওপর দিকে, ঠিক আছে। এই যে ইয়েগুলো থেকে দেখবেন আপনি রাস্তা ধারে, ফুটপাথের ধারে ঝরঝর করে জল বেরোচ্ছে, কিন্তু সেটা নন ট্রিটেড, ডাইরেক্টলি ফ্রম দ্য গঙ্গা। তো যার ফলে ফুটপাথবাসীরা সেই জলটা পেয়ে যাচ্ছে বলে তারা বেঁচে করতে থাকতে পারছে। সেটা অন্যান্য শহরে সেই জিনিস, জল সাপ্লাই যদি, একটা জলটা তো একটা বেসিক রেবা, সেইটা যদি না থাকে তাহলে তারা সার্ভাইভ করতে পারতো না। কিছু জায়গায় আপনার টাইম কল আছে, কিছু জায়গায় টাইম কল আছে, যেগুলো আমি যতটুকু জানি বেশ কিছু নেবারহুডে
3 বার করে জলগুলো পাওয়া যায়, ঠিক আছে? 3 বার করে জল আসে, মানে সকালের দিকে একবার, দুপুরের দিকে একবার, সন্ধ্যের দিকে একবার। ওইগুলো ট্রিটেড ওয়াটার ডিরেক্টলি ফ্রম দ্য রিভার, যেইগুলো খাবার জলের জন্য ব্যবহার করা হয়। আদারওয়াইজ ওই ঝরঝর করে ও ওপরে দেখবেন ট্যাপের মুখটা চুরি করে নিচ্ছে, সেই জন্য পড়েই ইটস আ ওয়েস্ট, ইটস আ না, ওয়েস্ট। এই যে এইরকম একটা ফুটপাথ, এই ফুটপাথটা যে চলে এসছে, ওই দেখুন বলতে বলতে চলে এসছে, বুঝেছেন? এটা যে কোনো শহরে ভারতবর্ষের এর পরে যে ওয়ার্ল্ড ওয়ার বা এই জাতীয় জিনিসগুলো হবে মেনলি ফর ওয়াটার। ঐতিহাসিক চায়ের দোকান, ঐতিহাসিক চা। কোনা দোকান, ঠান্ডা লস্যি। কোনা দোকান, দোকানের নাম হচ্ছে কোনা দোকান। হ্যাঁ, চলে আসুন। এদিকে কোনা দোকান, এটা কত বছরের পুরনো? কি নাম? হ্যাঁ, নকুল বেড়া। কত বছরের পুরনো দোকান? প্রায় 100 বছর। আর দোকানের নামটা দেখুন, কোনা দোকান। কোনা দোকান, বিখ্যাত দোকান। আচ্ছা, দেখুন রাইটার্স বিল্ডিং এর ঠিক পেছন দিকটাতেই এই দোকান, কোনা দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে আসলে ঘুরলে চাও খাবেন, খুব সুন্দর প্রাচীন। এখানে স্টক এক্সচেঞ্জের বিল্ডিংটা এই যে দেখছেন হলুদ রঙের, এই স্টক এক্সচেঞ্জ বিল্ডিং এর ঠিক উল্টো দিকের রাস্তাতেই একদম এইখানে কোনা দোকানটা রয়েছে। আমরা এখানে বিশ্রামের জন্য একটা চা খাওয়ার চেষ্টা হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যারা এসছেন তাদের এটিএসপিবির প্রেসিডেন্ট সৌরভ দা বলছেন, সাগর গুহ, তিনি বলছেন যে এখানে বিশ্রামের জন্য চা খেতে নিয়ে আসা হয়েছে। এবং এটা ঐতিহাসিক চায়ের দোকান, 80-90 বছর হয়ে গেল চায়ের দোকান। 80-90 বছর, প্রায় 100 বছরের পুরনো প্রাচীন। ভাবা যায় এটা রাইটার্স বিল্ডিং এর পিছনে এরকম। আপনারা অনেকেই এসছেন এই ইয়েতে। কিংডম, ইউকে যে আমরা বলি, ইউনাইটেড কিংডম মানেটা কি? ইউনাইটেড কিংডম মানে হচ্ছে এদিকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড ওয়েলস। WHELS বা WELSH, আমি স্পেলিংটা, ওয়েলস। এই চারটে মিলিয়ে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে, ঠিক আছে? বললো তো, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। না বেরোই, ব্রেক্সিটে লাস্ট অফিসিয়ালি এখনো আছে, মানে ব্রেক্সিটে ভোটিং হয়েছিল, কিছু ভোটের জন্য ঘোষটা বেরিয়ে গেছে। আই এম শিওর নর্দার্ন আয়ারল্যান্ডটা পুরোটাই আছে। এবার এই চারটে মিলিয়ে ওয়েলস। এবার এই ইংলিশদের সঙ্গে, মানে যারা পিওর ব্লু ব্লাডেড ইংলিশ, মানে ইংল্যান্ডবাসী যারা, তাদের সঙ্গে স্কটল্যান্ডবাসীদের চিরকালই একটা আদায় কাঁচকলায় খানিকটা সম্পর্ক, অনেকটা আমাদের বাঙাল আর আমাদের গোটির মধ্যে যেরকম সারাক্ষণ লেগে থাকে ওই রকম। তো সেরকম কিছু কিছু সিনেমাও আছে যেখানে মেল গিবসনের সিনেমা রয়েছে, ব্রেভ হার্ট, তাতে দেখিয়েছিল যে স্কটিশ আর ইংলিশদের মধ্যে। তো সারা পৃথিবীতে আপনি যে কোনো স্কটিশ চার্চ, যে কোনো সিটিতে একটা স্কটিশ চার্চ কীরমভাবে চেনা যায়, ওই সামনে যে কালো রঙের একটা বোর্ড আছে, ঠিক আছে, চার্চটার বাইরে। ওখানে নেহাত ফুটপাথটা খুব ছোট ছিল বলে তাই আমি দাঁড়াইনি। ওর যে ক্রসটা, ক্রিশ্চিয়ান ক্রস হয় তো, ক্রসটা এক্স,
মাল্টিপ্লিকেশন সাইনের মতো, জিজাস ক্রাইস্টের কি নয়। সারা পৃথিবীতে যত স্কটিশ চার্চ আছে সবকটাকেই বলা হয় সেন্ট অ্যান্ড্রুজ, এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ, ঠিক আছে? তো এইটার থেকে আমরা বাইরে থেকেই বুঝতে পেরে যাই যে এটা একটা স্কটিশ চার্চ, নট। তো তার মানে তাহলে ক্রিশ্চিয়ানিটিতে মেনলি কি দুটো ব্রাঞ্চেস, একটা আপনার দ্য চার্চ অফ রোম, সেটা হচ্ছে ক্যাথলিক, মাদার টেরেসা, ঠিক আছে? আরেকটা হচ্ছে আরেকটা কি চার্চ অফ ইংল্যান্ড, প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে? ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট, কিন্তু এরা ক্যাথলিকও নয় প্রোটেস্ট্যান্টও নয়, এদেরকে আলাদা একটা টার্ম আছে প্রেসবিটেরিয়ানস বলে, কিন্তু এদের চেনা যায় বা জানা যায় বা বোঝা যায় বিকজ এটা এরকম। লেবারদের জন্য বেসিক্যালি আচ্ছা। নর্মাল একটা অফিস ছিল। কে বানিয়েছিল? ইংল্যান্ড থেকে তখন কার্পেন্টার ছিল না, মানে কাঠের কাজ করা আর এই চেয়ার টেবিল বানানো, একটা কার্পেন্টারকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে? নিয়ে এসে ওকে বলেছিল, ও কার্পেন্টার ওদের কাঠের চেয়ার ফেয়ার বানাতো। তখন ওর ছিল আমাদের যে এত যে সিভিল, মানে যারা সিভিল কাজ করে, অফিসিয়াল কাজ করে, তারা থাকবে কোথায়? তখন একটা নর্মাল বিল্ডিং বানানো হয় এটা। আচ্ছা। পরবর্তীকালে এটাকে সংস্কার করিয়ে দেখো, বা এখানে তো অনেক ভালো সুন্দর ব্যবস্থা। তখন এটাকে 3 ভাগে ভাগ করে, দেখুন একটা আছে সায়েন্স ডিপার্টমেন্ট, একটা ল ডিপার্টমেন্ট, একটা এডুকেশন ডিপার্টমেন্ট। আচ্ছা। প্রত্যেকটা পরি আছে ওখানে, পরিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্ট পরি। পরিটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিসের বিল্ডিং, আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না। দে আর ভেরি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, ভেরি অ্যাডমিনিস্ট্রেটিভ। এই দেখুন এখানে ল হয়, এটা ল রিলেটেড যত কাজ, ঠিক হাতে দেখেছেন, হাতে ইয়ে রয়েছে। আবার সামনে দেখবেন এডুকেশন আছে, আচ্ছা। একটা ল, একটা এডুকেশন, একটা সিভিল, 3টে আলাদা পড়ি। মানে ওদের অ্যাডমিনিস্ট্রেশন কত সুন্দর ভাবুন, মানে ওরা সেইভাবে বুঝিয়ে দিয়েছে। ও 1780 সালে স্থাপিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের নকশা প্রস্তুত করেছিলেন টমাস লায়ন। 1776 সালে লায়ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য 19টি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন। এগুলি দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো। কালের স্রোতে করণিক হয়ে গেল কেরানি। লায়ন সাহেবের পরিকল্পনায় তৈরি সেই বাড়িতে বসে তারা কাজ করতেন, তাই লাল ইটের সেই ভবনের নাম হলো মহাকরণ। এই কেরানিদের বলা হতো রাইটার, এদের নাম থেকেই ভবনের পূর্বতন নাম রাইটার্স বিল্ডিংস এর উদ্ভব। 37,850 বর্গফুট জুড়ে তৈরি হয়েছিল ভবনের মূল অংশ। কলকাতায় এটিই নাকি প্রথম 3 তলা বাড়ি। রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে 19টি থাকার ভবন ছিল, তবে তার শৈলীতে হতাশ হয়েছিল সেকালের ব্রিটিশ সমাজ। এল গ্রেকো রোমান স্থাপত্যের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের নির্মাণ শৈলীতে মিশে গিয়েছে ফরাসি নবজাগরণের প্রভাব। ভবনের মাথায় রয়েছে প্রাচীন রোমান সভ্যতার জ্ঞান, যুদ্ধ ও ন্যায়ের দেবী মিনার্ভার মূর্তি। এছাড়াও এই ভবনে আছে প্রাচীন গ্রিক সভ্যতার দেবদেবী জিউস, হারমিস, অ্যাথিনা এবং দেমেতের মূর্তি। তারা এখানে দাঁড়িয়ে আছেন যথাক্রমে বিচার, বাণিজ্য, বিজ্ঞান এবং কৃষির উন্মেষের প্রতীক হয়ে। দেখুন এখানে পরপর রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্সি কমিশনের অফিস। এইখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস। এই হচ্ছে রাইটার্স বিল্ডিং, ডান দিকে দেখাচ্ছি রাইটার্স বিল্ডিং। আর এইদিকে দেখুন জিপিও, এই সাইডে ঘুরে দেখব। এটা হচ্ছে লাল দিঘি। দেখুন ওখানে ওইদিকে দেখা যাচ্ছে উল্টো দিকে রাইটার্স বিল্ডিং, আর ওই দূরে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর পাশে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কালচারাল ডিপার্টমেন্টের প্রেসিডেন্সি বিভাগের অফিস। এইদিকে রয়েছে জিপিও। একদম সবাই ছবি তুলছে। ওইটা চার্চটার কি নাম? চার্চটা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, স্কটিশ চার্চ। এই ট্যুরিস্ট গাইড আমাদের ঋত্বিকদা রয়েছেন। রাইটার্স বিল্ডিংকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম লাল দিঘির কাছে। ধীরে ধীরে প্রবেশ করলাম লাল দিঘির ভিতরে। লাল দিঘিকে মনে রেখে ঔপনিবেশিকদের কাছে এই চত্বর হয়ে গিয়েছিল ট্যাঙ্কস স্কোয়ার। 19 শতকের মাঝামাঝি এই এলাকার সঙ্গে জড়িয়ে গেল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নাম।
রক্তক্ষয়ী পর্বের মধ্য দিয়ে নাম পরিচয় পাল্টে হয়ে গিয়েছে বিনয় বাদল দীনেশ বাগ। আজ এই নামেই এই এলাকা পরিচিত। রাইটার্স বিল্ডিংয়ের গথিক বারান্দা কিন্তু মনে রেখেছে 1930 সালের 8ই ডিসেম্বরের কথা। এই দিন বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংসে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কারা বিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার NG সিমসনকে হত্যা করেন। আমরা সেই বিনয় বাদল দীনেশের মূর্তির সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং সেই মূর্তির কাছে দাঁড়িয়ে তাদের দর্শন করলাম। জেনারেল পোস্ট অফিস কলকাতা বা GPO হলো কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমে যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনা নেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে। ওপিএমটা তো মেন এটা তো এসেছিল আফিনের জন্য, ব্রিটিশরা মেন এসেছিল ইন্ডিয়াতে আফিন আর স্পাইসেস, মানে লবঙ্গ, হ্যাঁ এইগুলো হচ্ছে এখানে রিচ ছিল। তারপর তো নীলও ছিল এখানে। মেন হচ্ছে ওপিয়াম অ্যান্ড স্পাইসেস। এটা ওপিয়ামের অফিস ছিল। এখান থেকে পুরো বিশিষ্ট করতে হবে। হংকং হাউস বা HSBC হাউস কলকাতায় অবস্থিত একটি এডওয়ার্ডিয়ান এবং নব্য জর্জিয়ান শৈলীর ভবন, যা 1923 সালে হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের জন্য সম্পন্ন হয়েছিল। এটি স্যার রাজেন মুখার্জির ফার্ম মার্টিন অ্যান্ড কোং দ্বারা নির্মিত হয়েছিল, যার ব্যয় ছিল 12 লক্ষ টাকা। এই সাইটটি পূর্বে ম্যাকেঞ্জি লায়াল অ্যান্ড কোং এর মালিকাধীন ছিল, যারা আফিম নিলামে একচেটিয়া অধিকারী ছিল। হংকংয়ের স্থপতি পামার অ্যান্ড টার্নার ব্যাংকের সাংহাই এবং হংকং শাখার নকশাও করেছিলেন। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আবার বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি স্নাত কলকাতায় চলছে ATSPBর হেরিটেজ ওয়াক ট্যুর। কখনো বৃষ্টি, কখনো আবার বৃষ্টি নেই, আবার ছাতা মাথায় দিয়েছে সবাই। দেখুন, ছাতা মাথায় দিয়ে আবার সবাই হেরিটেজ ওয়াকে সামিল হয়েছে। এটা হচ্ছে হাইকোর্ট ক্যালকাটার মেডিয়েশন সেন্টার। দেখুন, এটা আরেকটা হেরিটেজ বিল্ডিং, আয়কর ভবন। এই দেখতে পাচ্ছেন, এটাও একটা হেরিটেজ বিল্ডিং কলকাতার। সেন্ট জন চার্চ, আমরা সেন্ট জন চার্চে ঢুকেছি। আমি এই প্রথম ঢুকলাম, এর আগের বার এসেছিলাম, বন্ধ ছিল তখন। এই দেখুন সেন্ট জন চার্চ, এটা ক্যাথিড্রাল চার্চ। এটা কলকাতার অন্যতম প্রাচীন চার্চ। এটা আমরা চার্চের পাশ দিয়ে হাঁটছি। এবং কলকাতায় এত জায়গা আছে, এই জায়গাগুলো আমরা কিন্তু পাশ দিয়ে চলে গেলেও আমরা দেখি না এগুলো। বলছে সেন্ট জনস চার্চ হলো কলকাতার একটি গির্জা। এটি একটি ক্যাথিড্রাল হিসেবে প্রতিষ্ঠিত। সেন্ট জনস চার্চ কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রথম স্থাপিত ভবনগুলির একটি। আমরা এর ভেতরে প্রবেশ করলাম। সেন্ট জনস গির্জার জন্য জমিটি দান করেছিলেন শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকিষেণ বাহাদুর। ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক 1784 সালের 6 এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। প্রবেশপথে দুটি মার্বেল ফলক দুটি ঐতিহাসিক ঘটনার প্রতীক। স্থপতি জেমস এক কর্তৃক নির্মিত সেন্ট জনস গির্জাটি
ইট এবং পাথরের সংমিশ্রণে নির্মিত এবং সাধারণ পাথুরে গির্জা নামে পরিচিত ছিল। গির্জাটি নব্য ধ্রুপদী স্থাপত্য শৈলীতে একটি বৃহৎ বর্গাকার কাঠামো। 174 ফুট উঁচু একটি পাথরের চূড়া এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটি রাজভবনের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এই গির্জার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1784 সালে। পাবলিক লটারির মাধ্যমে নির্মাণ ব্যয় 30,000 টাকা তোলা হয়েছিল। কাজ শেষ হয় 1787 সালে। সেন্ট জনস চার্চ কলকাতার তৃতীয় সবচেয়ে পুরনো গির্জা। 1847 সাল পর্যন্ত সেন্ট জনস চার্চ ছিল কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল। সেন্ট জন চার্চের ভিতরে দেখা গেল লর্ড কার্জন নির্মিত ব্ল্যাক হোলের একটি স্মৃতিসৌধ। এই ব্ল্যাক হোল নিয়ে বিভিন্ন রকম মতবাদ রয়েছে। শোনা যায় অন্ধকূপ হত্যা একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড, যা ব্রিটিশ আমলে কলকাতায় সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করা আছে। বর্ণিত রয়েছে যে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতরে জানলা নেই এরকম একটা ছোট আকারের ঘরের ভিতর 1756 খ্রিস্টাব্দের 20 জুন 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়েছিল এবং সেখানে অমানবিক পরিবেশের সৃষ্টি হওয়ায় এক রাতের মধ্যে 123 জনের মৃত্যু ঘটেছিল। যদিও এই সংখ্যাটা নিয়ে বিতর্ক রয়েছে এবং এখন এই মুহূর্তে কলকাতায় আজ আর সেই দ্য ব্ল্যাক হোলের কোনো অস্তিত্বই নেই এবং এটা নিয়ে বিতর্ক আজও রয়েছে। সংখ্যা নিয়ে তো রয়েছেই, তবে এখনও সেই স্মৃতিসৌধ অটুট রয়েছে। সেন্ট জন চার্চের কলকাতা সেন্ট জন চার্চের ভিতরে ঢুকলে সেই স্মৃতিসৌধ আপনারা দেখতে পাবেন। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নি শেষে আমাদের হেরিটেজ ওয়াক আজকে শেষ হলো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কলকাতার হেরিটেজ ওয়াক। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কলকাতার যারা আশেপাশে থাকেন, কলকাতায় থাকেন, তারা অবশ্যই এই জায়গাগুলো একবার এসে দেখে যাবেন। কলকাতাকে জানতে হবে, কলকাতাকে চিনতে হবে। শুধু কলকাতাতে যাতায়াত করলেই হবে না, সময় পেলে কলকাতাকে দেখতে হবে। ঘরের কাছে এত সুন্দর জায়গা, এত ঐতিহাসিক স্থাপত্য, ঔপনিবেশিক স্থাপত্য, সেই জায়গাগুলোকে আপনাদের চিনতে হবে। সংবাদ প্রভাকর টাইমসের সঙ্গে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে থাকুন। আমরা এরকম আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। দেখতে থাকুন সংবাদ প্রভাকর টাইমস।